৬,০০০ বছর আগে মিশরে ফারাওরা মারা গেলে তাদের কফিনের সাথে এই গাছটিও সমাধির ভিতরে দিয়ে দেওয়া হতো। তাদের বিশ্বাস ছিল যে এই গাছটি ক্ষতিকর আত্মাদেরকে আটকে রাখতে পারে। মানে এই গাছটা যদি সমাধির ভিতর দিয়ে দেওয়া হয়, তাহলে ওই সমাধির ভেতরে কোনো অপশক্তি, কোনো ক্ষতিকর আত্মা, কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। এবং তাদের আরেকটা বিশ্বাস ছিল, এটা হচ্ছে দ্য প্লান্টস অফ ইমরালিটি। মানে এই গাছ একজন মানুষকে মৃত্যুর থেকে বাঁচিয়ে রাখতে পারে। ভারতের পুরাণে রামায়ণ কাহিনীতে একটা গাছের কথা বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে সঞ্জীবনী বটি। যেই গাছটা যদি কেউ ব্যবহার করে, কেউ যদি খায়, তাহলে সে কোনোদিন মরবে না। আর মিশরের পুরাণে বলা হয়েছে এই গাছটির কথা। এই গাছটির খুব মিস্ট্রিয়াস একটা ব্যাপার হচ্ছে, এই গাছ রাতের বেলা অক্সিজেন সরবরাহ করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে। সাধারণত আমরা অন্য যে সমস্ত গাছ দেখি, সেই সমস্ত গাছেরা মূলত অক্সিজেন উৎপাদন করে হচ্ছে তাদের খাদ্য প্রস্তুত করার সময়। মানে গাছ পানি এবং সূর্যের আলো এইগুলোর মাধ্যমে খাবার তৈরি করে গাছের তার পাতায়। এই খাবার উৎপাদন করার সময় সে কার্বন ডাইঅক্সাইড যেমন গ্রহণ করে, তেমনি অক্সিজেন ত্যাগ করে। তো এই জন্য যেহেতু সূর্যের আলো প্রয়োজন, কাজেই অন্য সমস্ত গাছেরা দিনের বেলা কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতে পারে আর অক্সিজেন ছাড়তে পারে, কিন্তু এই গাছ সে হচ্ছে রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এই জন্য মনে করা হয় শোবার ঘরে যদি অ্যালোভেরা গাছ লাগানো হয়, একটা রুমের মধ্যে যদি ২টা বা ৩টা অ্যালোভেরা গাছ থাকে, তাহলে ওই গাছ রাতের বেলা অক্সিজেন সরবরাহ করে এবং রুমের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রুমের বাতাস অনেক বেশি বিশুদ্ধ রাখে, এবং এতে করে ওই রুমে যারা ঘুমায় তাদের ঘুম খুব ভালো হয়। এখন এই যে গাছটা, সে যে অন্য গাছের থেকে ভিন্নভাবে রাতের বেলাও অক্সিজেন সরবরাহ করছে বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, সেটা কিভাবে করছে সেটা আপনাদেরকে একটু বলি। যেই ফটোসিনথেসিস প্রক্রিয়াটাতে এই গাছটা এই ডিফারেন্ট আচরণটা করে, সেটার নাম হচ্ছে ক্রাইসোলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের এটা খুব আপডেট পদ্ধতি। আসলে অ্যালোভেরা গাছটা কিন্তু একটা সাকুলেন্ট গাছ, এবং মরুভূমিতে এরকম আরও বেশ কিছু সাকুলেন্ট গাছ আছে যারা নিজের ভিতরে পানি সংরক্ষণ করে। আমার হাতে যেই পাতাটি দেখছেন, এটা হচ্ছে একটা ফাইকাস ইলাস্টিকা বা রাবার পাতা। অনেকে যদিও ভুল করে এটাকে বট পাতা মনে করে। এই পাতাগুলোতে বা অন্য সাধারণ গাছের পাতাগুলোতে প্রচুর পরিমাণে স্ট্রোমা বা পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র হচ্ছে পাতার ভিতরে ছোট ছোট ছিদ্র। তো পাতারা দিনের বেলায় এই ছিদ্রগুলো ওপেন করে দেয় এবং এই ছিদ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে এবং পাতার ভিতরের থেকে আবার অক্সিজেন বের হয়ে যায়। তো দিনের বেলায় এটা কেন করে? কারণ হচ্ছে ওই সালোক সংশ্লেষের জন্য রোদ প্রয়োজন। দিনের বেলায় সে খাবারটা তৈরি করে এই পাতার মধ্যে। তো এটা সে দিনের বেলা করে। কিন্তু এই অ্যালোভেরার মতো এই ধরনের গাছগুলো, অ্যালোভেরার মতো এই ধরনের বললাম কেন, আরও কিছু গাছ আছে যারা এরকম আচরণ করে, যেমন স্নেক প্লান্ট, ক্যাকটাস, হেনা, এই সমস্ত গাছ। এই গাছেরা করে কি, এরা রাতের বেলায় তাদের এই পত্ররন্ধ্রগুলো বা স্টোমারগুলো ওপেন করে রাখে, এবং ওপেন করলে তখন এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং একই সাথে অক্সিজেন বের হয়ে যায়, এবং তারপরে এটা সে আটকে দেয়। তো দিনের বেলা যখন সে সূর্যের আলো পায়, তখন সে ওই রাতের বেলার কার্বন ডাইঅক্সাইডগুলো দিয়ে সে খাদ্য তৈরি করতে শুরু করে। সে আর দিনের বেলা ওই স্টোমাটা বা পত্ররন্ধ্রটা খোলে না। সে কেন এটা ডিফারেন্ট কাজটা করে? কারণ হচ্ছে অন্য গাছ যখন দিনের বেলা ওই পত্ররন্ধ্রগুলো বা স্টোমাগুলো খোলে, তখন তার ভিতরে জমা অনেক পানি জলীয় বাষ্প হয়ে বের হয়ে যায়। তো এই গাছের যেহেতু পানি সংরক্ষণ করে রাখতে হয়, তাই সে দিনের বেলা আর ওই স্টোমাগুলো খোলে না। এতে করে তার পানি সংরক্ষণের পরিমাণ অনেক বেড়ে যায় এবং পানি অপচয়ের পরিমাণ কমে যায়। খুব কম হলেও কিছু পানি কিন্তু রাতের বেলা বের হয়, সেইটা রুমের আর্দ্রতা কিন্তু বাড়িয়ে দেয়। এই জন্যই দেখা যায় যে রাতের বেলা এই ধরনের প্লান্টস রুমের ভিতরে রাখলে ওই রুমে ঘুম ভালো হয়। অ্যালোভেরা গাছ কিন্তু মিশরের প্রাচীন দেবী ইসিসের প্রতীক। দেবী ইসিস হচ্ছে পুনর্জীবন, স্বাস্থ্য, সুরক্ষা, জীবন, এই সমস্ত বিষয়ের দেবী। তো একবার ইসিসের স্বামী মারা গেলে ইসিস এই অ্যালোভেরা গাছ ব্যবহার করে তার স্বামীকে পুনরুজ্জীবিত করে। তারপর থেকেই মনে করা হয় এই গাছ মানুষকে পুনরায় জীবন দিতে পারে। মিশরের এক রানীর কথা আপনারা সবাই শুনেছেন, যার নাম হচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা মনে করতো সে হচ্ছে দেবী ইসিসের
একজন অবতার, মানে দেবী ইসিস মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে এবং সেই মানুষটা হচ্ছে ক্লিওপেট্রা। সেটা বিশ্বাস করতো এবং সে মানুষদেরকেও এটা বলতো। ক্লিওপেট্রা কিন্তু মিশরের খুবই মিস্ট্রিয়াস একজন সম্রাজ্ঞী ছিলেন। সে অরিজিনালি মিশরের নাগরিক ছিলেন না। সে তার পূর্বপুরুষরা মিশরে এসেছিল গ্রিস থেকে, এবং মনে করা হয় যে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে যারা এসেছিল তাদেরই পরবর্তী বংশধরদের একজন হচ্ছে ক্লিওপেট্রা, এবং ক্লিওপেট্রার জন্ম কিন্তু আলেকজান্দ্রিয়াতে। এবং উনি ক্লিওপেট্রা শেষে আত্মহত্যা করে এবং সে কোবরা সাপের বিষ গ্রহণ করে আত্মহত্যাটা করে। ক্লিওপেট্রাকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে যে সে কুমারী মেয়েদেরকে সংগ্রহ করে তাদের রক্ত দিয়ে গোসল করত তার যৌবন চিরদিন ধরে রাখার জন্য। কিন্তু আসলে এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না, বরং হাঙ্গরের কাউন্টেস এলিজাবেথ বেথারের এরকম একটা ঘটনার সাথে মনে করা হয় ক্লিওপেট্রার ঘটনা মেলানো হয়। কাউন্টেস এলিজাবেথ বেথারের সম্পর্কে এই ঘটনা প্রচলিত আছে এবং ঐতিহাসিক কিছু দলিল দস্তাবেজও আছে যে সে কুমারী মেয়েদের রক্ত দিয়ে গোসল করত। কিন্তু কেন তাহলে ক্লিওপেট্রার সাথে এই এলিজাবেথ বাথরের ঘটনাটা যুক্ত করা হলো? কারণ ক্লিওপেট্রা সম্পর্কে যেই তথ্যটা পাওয়া যায় যে সে গাধার দুধ দিয়ে গোসল করত। কেন করতো সেটা? কারণ হচ্ছে স্ত্রী গাধার দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা মানুষের মৃত কোষগুলোকে অপসারণ করতে পারে এবং এতে করে মানুষের ত্বক উজ্জ্বল হয়। অ্যালোভেরার যেই উপকারিতা বা ঔষধি গুণ সেটা কিন্তু পুরো পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। এই অ্যালোভেরার ভিতরে যে জেল সেটা আমাদের ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়, ত্বক টান টান হয়, ত্বকের দাগ কমে আসে এবং রোদের যে পোড়া দাগ সেগুলো কমে আসে। এবং যারা পেটের অসুখ বা গ্যাস্ট্রিকে ভোগে তাদের জন্য কিন্তু এই পাতার ভিতরের জেলের যেই শরবত সেটা কিন্তু খুবই উপকারী। তো এবার আমি বলি অ্যালোভেরা গাছের কিছু ব্যবহারের নিয়ম। যেমন এটা যদি ত্বকে ব্যবহার করেন তাহলে জেলটা বের করে সরাসরি ত্বকের উপর দিলেই হয়। এরপর এটা যদি কেউ খেতে চায় সেটাকে শরবত করে খেতে পারে, কিংবা এটাকে শুধু জেলটাকেও খেতে পারে। তবে শুধু জেলটা খেতে গেলে খুব অল্প পরিমাণে খেতে হবে এবং খেয়াল রাখতে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এটা যেন তার জন্য কোনো অ্যালার্জিক উপাদান না হয়, কারণ অনেকেরই অ্যালোভেরার জেলে আবার অ্যালার্জি হয়। তৃতীয় হচ্ছে, যদি এটা স্কাল্পে ব্যবহার করতে চান তাহলে নারকেল তেলের সাথে এটা একসাথে ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরাকে নিয়ে বিভিন্ন কালচারে বিভিন্ন রকম রিচুয়াল প্রচলিত আছে। যেমন তামিলনাড়ুতে শনিবারে এই গাছের গোড়ায় প্রদীপ দেওয়া হয়। কারণ হচ্ছে তারা বিশ্বাস করে এই গাছ স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক ভালো করে এবং তাদের মধ্যে যে বিবাদ, ভুল বোঝাবুঝি এগুলো কমিয়ে দিতে পারে। মেক্সিকোতে মিশরের মতোই বিশ্বাস করা হয় এই গাছ মানুষের নজর লাগা বা খারাপ শক্তিকে আটকাতে পারে, এই জন্য তারাও ঘরের দরজা এবং জানালায় অ্যালোভেরা গাছ ঝুলিয়ে রাখে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যালোভেরা গাছ পুড়িয়ে তারপরে এই ধোঁয়া ব্যবহার করা হয় মানুষের আত্মা পরিশুদ্ধ করার জন্য। মন্দ আত্মাদেরকে দূরে রাখার জন্য আফ্রিকার অনেক অঞ্চলে গর্ভবতী নারীদের রুমে অ্যালোভেরা গাছ রাখা হয় তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যে। পুরো পৃথিবী জুড়ে অ্যালোভেরার 500টিরও বেশি প্রজাতি আছে এবং সঠিকভাবে এই গাছের যত্ন করলে এরা কিন্তু 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেমন আমার বাসাতেই একটা অ্যালোভেরা গাছ আছে যেটা বোধহয় আমি 5 থেকে 7 বছর 8 বছর হবে আমি ওটাকে লাগিয়েছি। ওইটা এখন 3 থেকে 4 ফিট হয়ে গেছে মাটি থেকে, এই উঁচু। তো আপনাদের যদি অ্যালোভেরা নিয়ে আরও কোনো তথ্য জানা থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।